স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় শুটার সহ ৩ আসামি গ্রেপ্তার, জানিয়েছে ডিবি। বাকিদের ধরতে চলছে অভিযান। দেশের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় যোগ দিয়েছেন দলের বংশজীব মির্জা ফখরুলও। কক্সবাজার ২ আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়ন বৈধ। ইসিতে চলছে আপিল শুনানি। দিনের কার্যতালিকায় ৭০টি আবেদন। বেনামি মোবাইল সিম দিয়ে প্রতারণা চক্রের ফাঁদের সর্বশান্ত অনেকেই। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সহ বিপণন ব্যবস্থায় কঠোরতার তাগিদ। এবং ইরানে চলমান সহিংসতায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে কড়া হুঁশিয়ারি খামেনির। নিহত বেড়ে ৬২। বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডে ফের হামলার হুমকি ট্রাম্পের। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যার ঘটনায় শুটার সহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি। আর এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আরিফ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, গ্রেফতারকৃতদের বিষয়ে কি বলছে ডিবি, জানাবেন আমাদের। লাইবা, আপনি নিশ্চয়ই জানেন যে যেই শুটের ঘটনা ঘটেছে এর ২ দিনের মাথায় কাউকে প্রথম দিকে গ্রেফতার করতে পারেনি ডিবি পুলিশ এবং পুলিশের সহায়তায়। এরপরে ৩ জনকে গ্রেফতার কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, যার মধ্যে জিন্নাত, যিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজে শুটের পরে দাঁড়িয়ে থাকা যেই ব্যক্তি যিনি যাচ্ছিলেন, যার চেহারা স্পষ্ট রয়েছে, তাকে গ্রেফতার করেছে এমনটি জানানো হয়েছে। এছাড়া আরেকজন প্রধান পরিকল্পনাকারী যিনি বিল্লাল রয়েছেন, শুটার জিন্নাতের পাশাপাশি তাকেও গ্রেফতার করা হয়েছে এবং তাদের একজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে, এমনটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এছাড়া আরও ১০ থেকে ১৫ জনকে কিন্তু ইতিমধ্যেই ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আমরা প্রাথমিকভাবে যে জানতে পেরেছি, এই হত্যার মোটিভটি কিন্তু কাউরান বাজারের যে দোকান রয়েছে, ফুটপাতের দোকান এবং বিভিন্ন ব্যবসা কেন্দ্রিক তৈরি হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত ৫ আগস্টের আগে যেই ইরান সমর্থিত একটি গ্রুপ যারা কাউরান বাজার নিয়ন্ত্রণ করতেন, পরবর্তীতে ৫ আগস্টের পরে সেটি মুসাব্বিরের নিয়ন্ত্রণে চলে আসে, এমন কিছু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। এবং সেই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং যেই টাকার ভাগবাটোয়ারা, সেই ভাগবাটোয়ারা নিয়েই কিন্তু মূলত দ্বন্দ্বের সূচনা, এমনটা বিভিন্ন মহল থেকে আমাদেরকে জানানো হচ্ছে। তবে পুলিশ তদন্ত করছে, তদন্ত করে কার নাম উঠে আসে সে বিষয়টি তারা নিশ্চিত হওয়ার জন্য ইতিমধ্যেই ১০ থেকে ১৫ জন ব্যক্তিকে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছে জিজ্ঞাসাবাদের জন্য, যারা এখন পর্যন্ত যেই তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ এবং গাজীপুরের বিভিন্ন জায়গায় ডিবির বেশ কয়েকটি অভিযানকারী টিম তারা অভিযান পরিচালনা করেন এবং এই অভিযান পরিচালনার মধ্য দিয়ে তারা এখন পর্যন্ত ৩ জনকে আটক করেছে। যেই জিনিসটি কিন্তু উপর মহল থেকে আমাদেরকে নিশ্চিত করেনি, তবে আমরা ডিবির ভেতর থেকে নিশ্চিত হয়েছি। তারা নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ৩ জনকে আটক করেছে। তাদের সংশ্লিষ্টতা কী কারণে মুসাব্বিরকে হত্যা করা হলো এবং এই যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার পেছনে আর কারা কারা রয়েছেন সেই বিষয়টি তদন্ত করে দেখছেন। এজন্যই আপাতত তাদের নাম এবং তাদের পরিচয় সহ কোনো কিছুই ডিবির পক্ষ থেকে আমাদেরকে স্পষ্ট করে বলা হচ্ছে না। আমরা তালেবুর রহমানের সাথে কথা বলেছিলাম, যিনি ডিএমপির মুখপাত্র। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যে গ্রেফতারের বিষয়টি বলছে সেই বিষয়টি তার জানা নেই। তার মানে আমরা একটি জিনিস নিশ্চিত করে বলতে পারছি যে ৩ জনকে যে গ্রেফতার করা হয়েছে তাদের বিষয়টি কিছুটা হলেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে ডিবি। যদিও এখন পর্যন্ত আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১০ থেকে ১২ জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে আমরা যে বিষয়টি নিশ্চিত হয়েছি, কাউরান বাজারে ব্যবসার আধিপত্য এবং বিভিন্ন ধরনের কাউরান বাজার কেন্দ্রিক যেই জায়গা ভাড়া দিয়ে ব্যবসায়ীরা করে, তাদের জন্যই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাইবা, ডিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন। আপিলে মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে কক্সবাজার ২ আসনের জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদের। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোনয়ন গ্রহণ বাতিলের বিরুদ্ধে করা আপিলে শুনানি চলছে। আজ শুনানি হচ্ছে ১ থেকে ৭০ পর্যন্ত। আর এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র।
অভ্র, এখনো পর্যন্ত কতটি আবেদনের নিষ্পত্তি হয়েছে? লাইভে ইতিমধ্যে কিন্তু যে আপিল নিষ্পত্তির ঘটনা সেটি কিন্তু হচ্ছে মানে এখনো চলছে, তবে আপিল নিষ্পত্তি হয়েছে ইতিমধ্যে 14টি। তবে সেই ফলাফল অনেকগুলো কিন্তু হচ্ছে স্থগিত করে রাখা হয়েছে। আগামীকাল 5টা পর্যন্ত অনেককেই সময় দেওয়া হয়েছে। যেই সমস্যাগুলোর কথা এখনো জানান দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে, সেগুলো কিন্তু হচ্ছে যেন যে কোনো মূল্যেই হোক যদি কেউ সমাধান করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তাদের প্রত্যেকের আপিল বৈধ বলে গণ্য হবে, এমনটাই কিন্তু হচ্ছে জানিয়েছে ইলেকশন কমিশন। আর আজকের যেই ইলেকশন কমিশনের পক্ষ থেকে যারা কিনা বিচারক কমিটি বা হচ্ছে আপিল নিষ্পত্তির কমিটিতে আছে, তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকছে যে কোনো প্রার্থী যদি এমন হয় যে সে আদতে ভুল করেনি কিংবা হচ্ছে তার পাওয়া যোগ্যতা রয়েছে নির্বাচন করার এবং প্রার্থিতা পাওয়ার যোগ্যতা রয়েছে, তাহলে কিন্তু তাকে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা কিনা ফিরে আসছেন, যেমন কিছুক্ষণ আগে কিন্তু হামিদুর রহমান আজাদ, যিনি কিনা হচ্ছে কক্সবাজার 2 আসন থেকে নির্বাচন করবেন, তারটি কিন্তু হচ্ছে আপিল নিষ্পত্তি করা হয়েছে। সেখানে বলা হয়েছে তার যেই বৈধতা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, সেই মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে মুন্সিগঞ্জ 3 আসনের একটি আপিল শুনানি কিন্তু স্থগিত করা হয়েছে। এটি 12 তারিখে রায় দেওয়া হবে, এমনটাই কিন্তু হচ্ছে আমরা জানতে পেরেছি। এছাড়াও পর্যায়ক্রমে কিন্তু হচ্ছে 70টি আজকের দিনের মধ্যে কিন্তু 70টির আপিল নিষ্পত্তি হবার কথা রয়েছে। তার বেশিরভাগেরই কিন্তু ফলাফল দেওয়া হবে 12 তারিখ, কারণ হচ্ছে 2 দিন সময় রাখা হয়েছে। এই 2 দিনের মধ্যে বা একদিনের মধ্যেই কিন্তু হচ্ছে তাদের যেই পর্যাপ্ত প্রমাণ কিংবা হচ্ছে যেই তথ্যের কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি অবৈধ বলে ঘোষণা করেছে, সেইটির বিপক্ষে কিন্তু হচ্ছে যুক্তিতর্ক চলবে এবং সেই যুক্তিতর্কের জন্যই কিন্তু এই 12 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়া কিন্তু চলবে 18 তারিখ পর্যন্ত। এই ছিল আমার কাছে ইলেকশন কমিশন থেকে সর্বশেষ লাইভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইছে খুলনা জেলা জুড়ে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র। অপেক্ষায় রয়েছেন প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য। সংসদীয় আসনগুলোর ভোটাররা দিন গুনছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য, যেখানে তারা কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেবেন। এ বিষয়ে আরও জানাতে খুলনা সদর আসনের সাচিবুনিয়া বাজার এলাকায় রয়েছেন মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, খুলনা জেলায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন জানতে চাইছি, এবং ভোটাররা কি বলছেন, প্রার্থীরা কি বলছেন, সব মিলিয়ে সেখানকার খবর জানান আমাদের। লাইভা, আমরা ইতিমধ্যে অবস্থান করছি খুলনার যে সদর আসন রয়েছে সেখানে। আপনি জেনে থাকবেন যে সুন্দরবনের প্রবেশদ্বার এবং সেই সাথে চিংড়ি এবং পাট যে চাষ রয়েছে সেটির জন্য মূলত বিখ্যাত এই জেলা। আমরা এখানে এসে যেমনটি লক্ষ্য করছি, এখানে যেহেতু 6টি সংসদীয় আসন রয়েছে, সেই 6 সংসদীয় আসনে প্রায় 20 লাখেরও বেশি ভোটার রয়েছে। সেই ভোটারদের প্রত্যাশা কিন্তু অন্যরকম মাত্রায় গিয়ে ঠেকেছে। আমরা একটু আলোচনা সম্প্রসারিত করতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন এখানকার আমাদের সহকর্মী ব্যুরো প্রধান তরিকুল ইসলাম ভাই। আমরা একটু জানতে চাই যে আমরা সকাল থেকেই তো বিভিন্ন এলাকা ঘুরছিলাম, সংসদীয় আসন মানুষের প্রত্যাশার কথা শুনছিলাম। এই যে খুলনা জেলা এত সম্ভাবনা, এর মধ্যেও সমস্যার বিষয়গুলো কিন্তু রয়ে গেছে, সেগুলো আসলে কেন হচ্ছে না এখন পর্যন্ত মানে সার্বিকভাবে একটু যদি বলতেন। দেখেন, মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল না হলে মানুষ তখন আসলে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। খুলনা অঞ্চলের যে 6টি আসন রয়েছে খুলনা জেলার, সেই 6টি আসনের সাধারণ মানুষ ও ভোটাররাও কিন্তু বিগত দিনের যে প্রতিশ্রুতি যারা প্রার্থী ছিলেন বা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, জনগণের নির্বাচিত হয়েছিলেন, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির কিন্তু আসলে সিংহভাগই বাস্তবায়ন হয়নি, যে কারণে মানুষের মধ্যে হতাশাটা বেশি বিরাজ করছে। এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ কিন্তু প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল চায়। সেই কারণেই আরেকটা বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে এখানে যদি এত কলকারখানা ছিল সেটি কিন্তু অনেক কিছু বন্ধ হয়ে গিয়েছে। সেটি আমরা কিন্তু সেটি নিয়ে কথা বলছিলাম, এবং একই সাথে যেমনটি দেখছিলাম যে কর্মসংস্থান নিয়ে কিন্তু মানুষের একটি ক্ষোভ রয়েছে। তারা যেটি বলছেন যে কর্মসংস্থান কিন্তু দিন দিন কমতে শুরু করেছে, এবং সেই সাথে
আমরা 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 আরেকটি বিষয় দেখেছিলাম যে এখানকার যে ভোটার রয়েছে, বিশেষ করে যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, সেই এলাকা ঘিরে আমরা লক্ষ্য করছিলাম যে এখানকার ভোটারদের আকৃষ্ট আমরা কিন্তু সেটি লক্ষ্য করছিলাম। এবং সেই সাথে এখানকার যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, এখানকার বেশিরভাগ ভোটারই হিন্দু, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম এখানে জামায়াতের যে বিশেষ করে প্রার্থী রয়েছে কৃষ্ণনন্দী খুলনা 1 সংসদীয় আসনে, সেটি ঘিরে মূলত ভোটারদের একটি অন্যরকম আবহ আমরা লক্ষ্য করছিলাম। যেহেতু জামায়াতের একটি অন্যরকম তাদের প্রচার প্রচারণা রয়েছে, সেটি ঘিরে কিন্তু ছিল। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে খুলনা 4 আসনে আজিজুল বারী হেলাল বিএনপির প্রার্থী কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। এবং একই সাথে যে জামায়াতের সেক্রেটারি জেনারেল রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু খুলনা 5 আসনের হয়ে নির্বাচন করছেন। বলা চলে খুলনার যে সার্বিক নির্বাচনী আবহ কিংবা মানুষের যে প্রত্যাশা কিংবা মানুষের যে প্রাপ্তি, সেটি কিন্তু অন্যরকম মাত্রায় যোগ করেছে। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বলা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন। এবং আমরা দেখেছিলাম এর আগে 12টি নির্বাচনের যে পরিসংখ্যান ছিল, সেই পরিসংখ্যানে কিন্তু বিএনপি 2বার এসেছিল, কিন্তু জামায়াত কখনো আসতে পারেনি। এবং আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আজকে বিকাল ঠিক 4:30টায়। এখানকার যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে এবং সেই সাথে ভোটার রয়েছে, ভোটার ইশতেহারে দেখা হচ্ছে বিকাল ঠিক 4:30টায়। গণমাধ্যম কর্মীদের সাথে রাজধানীর হোটেল শেরাটনে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর এই নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এখন কে বক্তব্য দিচ্ছেন, কারা বক্তব্য দিচ্ছেন, কখন নাগাদ দেশে পৌঁছেছেন তারেক রহমান? লাইবা, ধন্যবাদ আপনাকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা 11:15টার সময় এই বনানীর হোটেল শেরাটনে এসে পৌঁছেছেন। এখানে তিনি মূলত তিনি স্বদেশ প্রত্যাবর্তনের পরে এবং যেহেতু দীর্ঘদিন তিনি দেশে ছিলেন না এবং একটা সময় বাংলাদেশের গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল, সেই জায়গা থেকে প্রথমবারের মতো তিনি সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং মত বিনিময় সভা করছেন এবং সেটি দেখছেন যে এখনও চলছে। এবং তিনি যখন 11:15টার সময় তারেক রহমান এই হোটেল শেরাটনে আসেন এই গ্র্যান্ড হল রুমে, সেখানে এসে তিনি সাংবাদিক সহ এখানে যারা যারা আছেন উপস্থিত সকলের সাথেই আলাদা আলাদা করে শুভেচ্ছা বিনিময় করেছেন, কথা বলেছেন। এবং আমরা দেখেছি এখানে সাংবাদিকরা যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন প্রিন্ট মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়ার এবং অন্যান্য গণমাধ্যমের, তারা এখানে কথা বলছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান কথা বলেছেন, নিউ এজের সম্পাদক নুরুল কবির কথা বলেছেন, তারা কথা বলছিলেন এবং তাদের বক্তব্যের মধ্যে যেই বিষয়টি উঠে এসেছে যে বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী আমলে যেই ধরনের সাংবাদিক এবং নিপীড়ন করা হয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতা যেভাবে খর্ব করা হয়েছে, সেটি আসলে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম চর্চা বা স্বাধীন সাংবাদিকতা চর্চার একটি প্রতিবন্ধকতা ছিল। সেই জায়গা থেকে এখানে সাংবাদিকদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে দল হিসেবে, যেহেতু বিএনপি বড় রাজনৈতিক দল, তারা যদি পরবর্তীতে সরকার গঠন করে অথবা রাজনৈতিক দল হিসেবে তারা যাতে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দিয়ে দেখে এবং এই সাংবাদিক যারা নিপীড়নের শিকার হয়েছে সেই জায়গায় যে সাংবাদিকরা ব্যক্তিগত পরিসরে কিংবা গণমাধ্যম হিসেবে সবাই নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছেন, সেই বিষয়টিও তারেক রহমানকে এখানে আমরা দেখেছি সম্পাদকরা পরামর্শ দিয়েছেন। যেহেতু তিনি দীর্ঘকাল দেশে ছিলেন না, সেই জায়গা থেকে এই সাংবাদিকদের যে স্বাধীনতা বা তাদের স্বাধীন সাংবাদিকতার চর্চার জায়গা থেকেও এবং আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকরা কীভাবে ভূমিকা পালন করবে কিংবা গণমাধ্যম কীভাবে ভূমিকা পালন করবে সেই বিষয়টিও তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করানো হয়েছে এবং তারেক রহমান কী ধরনের ভূমিকা পালন করবে সেই জায়গা থেকেও এই বিষয়টি আসলে বলা হয়েছে। এবং এখানে যারা উপস্থিত গণমাধ্যম কর্মী রয়েছেন তারা মনে করছেন বা বিএনপির নেতারা এখানে উপস্থিত রয়েছেন, তারা প্রত্যেকেই এই বিষয়টি বলছেন যে আগামী দিনে বাংলাদেশ নির্মাণে একটি স্বাধীন গণমাধ্যমের ভূমিকা যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক দল হিসেবেও বিএনপি গণমাধ্যম কর্মীদের সাথে বা গণমাধ্যমের সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ গণমাধ্যমের অবাধ স্বাধীনতার সুযোগ সেটি দল এবং কিংবা সরকার গঠন করলেও সেটি বজায় রাখবে বা তাদের সেই প্রচেষ্টাটি থাকবে। এই বিষয়টি আসলে প্রত্যাশা জায়গা থেকেই মূলত তারেক রহমানের সাথে তারেক রহমান এই গণমাধ্যম কর্মীদের সাথে আজকের এই শুভেচ্ছা বিনিময় সভাটির আয়োজন করেছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর বনানী হোটেল শেরাটন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে গণমাধ্যম কর্মীদের মত বিনিময়ের সবশেষ। লাইবা, রাজধানীর হোটেল শেরাটনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর সে খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ। লোভনীয় বিজ্ঞাপনের আড়ালে বিভিন্ন সামাজিক মাধ্যমে সক্রিয় সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্র, ফাঁদে পা দিয়ে সর্বশান্ত বহু মানুষ। এদিকে সম্প্রতি এক অভিযানে 60,000-এর বেশি সিম ডিভাইস সহ প্রতারক চক্রের 2 জনকে গ্রেপ্তার করেছে ডিবি।
বিশেষজ্ঞরা বলছেন সিম বিপণন ব্যবস্থার কঠোরতা এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া এই সাইবার অপরাধ রোধ সম্ভব নয়। মাহবুব হাসান রিপনের প্রতিবেদনে বিস্তারিত। আপনি নিয়মিতভাবে ফেসবুক স্ক্রলিং করে থাকেন, হঠাৎ করে একটি চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আপনি মনে করলেন এখান থেকে আপনি রোজগার করতে পারবেন। সেই প্রলোভনে পা দিলেই কিন্তু আপনার ক্ষতি একদম নিশ্চিত, আপনি সর্বশান্ত হয়ে যাবেন। ঠিক এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে। আজকে সেরকম একজনকে নিয়েই আমাদের এই গল্পটি শুরু করতে চাই। যে শেয়ারগুলির দাম বলে ওখানে দেখা যায় ওই শেয়ারগুলির দামই বাড়ে। আসলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগীর মুখোমুখি এখন টেলিভিশন। পুঁজিবাজারে আইটেম শেয়ার কিনে মুনাফা করিয়ে দেওয়ার প্রলোভনে বিজ্ঞাপন দেখে একটি ফেসবুক গ্রুপে যুক্ত হন তিনি। যতক্ষণে বুঝতে পারলেন এটি একটি প্রতারণা, ততক্ষণে খুইয়েছেন প্রায় 18 লক্ষ টাকা। তো ডিসকাউন্ট রেটে আপনি এত টাকাতে কিনবেন আর এত টাকা বিক্রি করতে পারবেন। তো আমি দেখতেছি তারা যে ডিসকাউন্ট রেটে দিচ্ছে ওখানে প্রায় হলো 35-40 টাকার মতন ডিফারেন্স থাকে, অর্থাৎ মার্কেট রেটেতে তারা অনেক কম দামে। তো আমি আবার অনলাইনে দেখলাম যে ডিসকাউন্ট রেটে এরকম শেয়ার কেনাবেচা হয়, যেটা নাকি ওই যে আপনার বলা হয় কি বলে ব্লক মার্কেট। তো আমি দেখি এরকম তো হয়, তাহলে তো এটা করা যাইতে পারে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সাঁড়াশি অভিযানে নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাতে প্রায় 50,000-এর মতো সিম, মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস সহ প্রতারক চক্রের 2 জনকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি। প্রতারণাগুলো আপনার সাধারণত ফাইন্যান্সিয়াল যে ক্রাইমগুলো হয়, মানুষকে প্রলুব্ধ করার জন্য যে প্রথম যে একটা SMS পাঠায় যে আপনি এত টাকা বিনিয়োগ করলে আপনি এত টাকা পাবেন, মানুষকে প্রলুব্ধ করার জন্য যে SMS-গুলো পাঠায়, সেই SMS পাঠানোর জন্য প্রথমে এই সিমগুলো ইউজ করে। সাইবার অপরাধ বিশ্লেষকরা বলছেন সিম বিক্রির অতিরিক্ত টার্গেট পূরণ করতে গিয়ে ভুয়া নিবন্ধনের সাথে জড়িয়ে পড়ছে প্রান্তিক ব্যবসায়ীরা। মোবাইল সিম বিপণন প্রক্রিয়াকে কঠিন করার পাশাপাশি প্রয়োজন আইন সংশোধনের মাধ্যমে কঠিন শাস্তি নিশ্চিত করা। বিপণী বিভাগ যেগুলো এবং সেলসের অনেকটা উৎসাহ প্রদান করে। একটা সিম ভুয়া রেজিস্ট্রেশন থাকলে পরে যাতে অনেক বড় আর্থিক এবং জেল জরিমানা প্রভিশনটা থাকে, তাহলে দেখবেন এই জাতীয় অপরাধের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবে ভিন্নমত টেলিকম অপারেটরদের সংগঠন অ্যামটবের তারা বলছেন সিম বিপণন প্রক্রিয়া কঠিন করলেই সব সমস্যার সমাধান হবে এমন চিন্তা অবান্তর। অপব্যবহার রোধে প্রয়োজন জনসচেতনতা। কোনো পক্ষই এককভাবে যে কোনো ধরনের অপরাধ থেকে আসলে আমরা এই সমাজকে মুক্ত করতে পারবো না। এখানে আসলে সকলেরই সমভাবে আমাদের অবগত হতে হবে যে এটার আসলে খারাপ দিকগুলো কি। সো আমরা ইন্ডাস্ট্রি হিসাবে অ্যাকচুয়ালি আমরা চাই যে এই প্রক্রিয়াটাকে আরও কতটা রোবাস্ট, কতটা টাইট করা যায়। সাইবার সিকিউরিটি ভেঞ্জার্স নামক একটি গবেষণা সংস্থা বিশ্বব্যাপী সাইবার অপরাধে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে গবেষণা করে থাকে। তাদের তথ্য বলছে 10 বছর আগেও যে ক্ষতির পরিমাণ ছিল $3 লাখ কোটি, তা চলতি বছরে দাঁড়িয়েছে $10,50,000 কোটি। সেই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশও। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নীতি সংলাপে অংশ নিয়ে বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যাচ্ছে সেখানে। করে দিয়েছে, এত খুশি হচ্ছে। আপনাদের এটা চোখে পড়ে না যে 10 গুণ বেশি মানুষ বিনা খরচে, বিনা ভোগান্তিতে আইনগত প্রতিকার পাচ্ছে? আমাদের লক্ষ্য হচ্ছে 20 গুণে এটাকে নিয়ে যাওয়া। আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যারা সবচেয়ে বড় সমালোচক আছেন উনাদের সাথে বসে যেভাবে বলেছেন 90% ক্ষেত্রে করা হয়েছে। হ্যাঁ, 10% করা যায়নি, রাষ্ট্রেরও কিছু কিছু সামর্থ্যের ব্যাপার থাকে। এটা চোখে পড়ে না আপনাদের? তো আমার কাছে মনে হয় কি, আমরা যখন প্রত্যাশা করি, আমাদের এই বিপ্লব পরবর্তী সময়ে প্রত্যাশা ম্যানেজমেন্ট একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমি একটা ছোট্ট করে আপনাদের ঘটনা বলি। আজকে যে বাংলাদেশের ফুটবল টিম আছে, এই ফুটবল টিমকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ 2টা কোচের নাম বলি, ম্যানেজারের নাম বলি, একজন পেপ গার্ডিওলা আর একজন হচ্ছে জেনেদিন জিদান। এখন যেন বাংলাদেশের ফুটবল টিমকে যদি জেনেদিন জিদানের হাতে দিয়ে দেন, 1 বছরের জন্য ট্রেনিং করাবে, জাস্ট বাংলাদেশে সে ট্রেনিং করাবে, অন্য লজিস্টিক কিছু দিবেন না, জাস্ট ট্রেনিং করাবে। বাংলাদেশের ফুটবল টিম কি ওয়ার্ল্ড কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে? একটা টাইম তো লাগে, ক্রম বিকাশ তো লাগে। তারপর আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়ে নাই? এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এটা আমাদের কোনো অর্জন না? আমাদের যে রিজার্ভ বেড়েছে, আমাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আছে, আমাদের যে ব্যাংকিং খাতে ভগ্নপ্রায় বিধ্বস্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং আস্থা ফিরে এসেছে, এগুলি কোনো সাফল্য না?
মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নীতি সংলাপে অংশ নিয়ে বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। পূর্বাচলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৭ম দিনে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। সকালের দিকে কিছুটা কেনাবেচা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে বেচাকেনা। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফেরদৌস রহমান, যাচ্ছি তার কাছে। ফেরদৌস, শনিবার আজ ছুটির দিন, কেমন জমে উঠলো বাণিজ্য মেলা জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি যে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এখানে কিন্তু সকালের দিকে ক্রেতাদের সংখ্যা কিছুটা কম থাকলেও দুপুর নাগাদ কিন্তু ক্রেতাদের সংখ্যা বাড়তে শুরু করেছে, তারা কিন্তু আসতে শুরু করেছেন মেলাতে। তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দর্শনার্থীদের ভিড় দোকানগুলোতে জমতে শুরু করেছে। আমরা যদি একটু বলে রাখতে চাই, গেল শুক্রবার কিন্তু ক্রেতা এবং দর্শনার্থীদের সংখ্যা এখানে উপচে পড়া ছিল। তারপরেই কিন্তু আজও শনিবার সরকারি ছুটির দিন রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শনার্থী এবং ক্রেতারা কিন্তু আসতে শুরু করেছেন এবং দোকানগুলোতে কিন্তু দরদাম করা শুরু করেছেন। আমরা যদি ফার্নিচারের দোকানগুলোতে দেখি, এখানে কিন্তু তারা আসলে তাদের পছন্দের জিনিসগুলো ক্রয় করার জন্য কিন্তু দাম জিজ্ঞেস করছেন এবং দরদাম করছেন। আমরা ক্রেতাদের সঙ্গে এবং দোকানিদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গেল কয়েকদিনের তুলনায় কিন্তু দুদিন ধরে কিন্তু বেচাকিনা একটু ভালোই হচ্ছে এবং কিন্তু তারা সন্তোষজনক বেচাকিনা করতে পারছেন। দর্শনার্থীরা এসে তাদের পছন্দের জিনিস এখানে দেখছেন। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই বাণিজ্য মেলাটি কিন্তু আজ ৭ম দিন চলছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিদেশি দেশি পণ্য কিন্তু দোকানিরা তাদের দোকানে সাজিয়েছেন এবং বিক্রির জন্য নিয়েছেন। হ্যাঁ, তো আমরা যেমনটি দেখছিলাম যে এখানে বাণিজ্য মেলা, তো লাইবা এই ছিল বাণিজ্য মেলা থেকে আমার কাছে সব শেষ। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। নতুন সরকার নিয়ে নানা স্বপ্ন বুনছেন দেশের জনগণ। পিছিয়ে নেই নারীরাও। নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, উপযুক্ত কর্মপরিবেশ আর মর্যাদা নিশ্চিতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা নারীদের। বিস্তারিত জানিয়েছেন তালহা জুবায়ের। কেন্দ্র থেকে প্রান্ত, উন্নয়নের প্রতিটি ধাপে পুরুষের পাশাপাশি অবদান রাখছেন নারীরা। কিন্তু দুমুঠো খাবার জোগাড় কিংবা আত্মনির্ভরশীল হয়ে উঠতে নারীদের সংগ্রাম অনেকেরই চোখ এড়িয়ে যায়। চাঁদপুরের পুরানবাজার মোমপট্রি এলাকার ষাটোর্ধ্ব রাশিদা বেগম। এখনো শেষ হয়নি বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার জীবন সংগ্রাম। বেঁচে থাকার তাগিদে স্থানীয় বউবাজারে বিক্রি করছেন সবজি। আশায় আছেন আগামীর সরকার হয়তো পাশে দাঁড়াবে প্রান্তজনে। আমি বয়স্ক মানুষ, আমি এখন কিছু কিনে শক্তি ভালো নাই, করতে পারি না। দৈন্য আর কাঁচামরিচ নিয়ে গেছি। এই সরকারে ভোট দেয়, এই সরকার যদি আমার দিকে চায় তো সরকারে ভোট পাইবে আল্লাহ। সমাজে এখনো প্রতিষ্ঠিত হয়নি নারী বান্ধব কর্মপরিবেশ। এখনো অবমূল্যায়িত প্রান্তিক নারীর শ্রমের মূল্য। তবে এসব প্রতিবন্ধকতা দূর করে অনেকেই মুখোমুখি টিকে থাকার লড়াইয়ে। আগামীর সরকার নারী সমাজের উন্নয়নে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার নারীদের। সুস্থ মতন নির্বাচন হোক, বা কোনো হালাহালি বা কোনো মারামারি বা কোনো নারী নির্যাতন, এটি আমরা চাই না। মেয়েদের পড়াশোনার ক্ষেত্রটা আরো বেশি প্রসারিত হোক, তারপর কাজের ক্ষেত্রটা আরো নিরাপদ হোক। সকালে ঘর থেকে বের হয়েছি, সন্ধ্যার পরে রাতের পর আমরা যেন আবার বাসায় নিরাপদভাবে আমাদের বাচ্চার কাছে, আমাদের ফ্যামিলির কাছে ফিরে আসতে পারি, এরকম একটা দেশে আমরা চাই। দেশের অগ্রযাত্রায় পুরুষের পাশাপাশি প্রয়োজন নারীদের উন্নয়ন। শিক্ষা, নিরাপত্তার পাশাপাশি নারীদের কর্মক্ষম করতে প্রয়োজন উদ্যোক্তা সৃষ্টি। সুদমুক্ত ঋণ সুবিধার পাশাপাশি নারীদের ব্যবসার জায়গা দেয়া গেলে অগ্রযাত্রা আরো গতিশীল হবে। সরকার যদি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে তাহলে উদ্যোক্তা আরো তৈরি হবে। আর একটা দেশ কখনোই আগাইতে পারবে না যদি নারীরা পিছিয়ে থাকে। নারীদেরকে যত বেশি কাজের সাথে ইনভলভ করবে, নারীদেরকে যত বেশি নিরাপত্তা জায়গাটাতে সরকার প্রতিশ্রুতিশীল হবে, তত বেশি নারীর কাছ থেকে অর্থনীতিতে অবদানের আরো বেশি ভূমিকা পাবে।
জেলায় মোট ভোটার প্রায় 23,31,000। এর মধ্যে প্রায় 12 লাখ পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটার প্রায় 11,30,000, যাদের ভোটাধিকারে নির্বাচিত হবে আগামীর সরকার। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর। এবারে জানাবো আন্তর্জাতিক খবর। ইরানের চলমান সরকার বিরোধী সহিংসতায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। এদিকে বৃহস্পতিবার থেকে ইন্টারনেট বন্ধে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ইরানের, যে কারণে মৃত্যুর সংখ্যা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। চলমান আন্দোলনে 2 শতাধিক নিহতের খবরও প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে দেশে ফেরার প্রস্তুতির কথা জানিয়েছেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। 2022 সালের পর সবচেয়ে সহিংস আন্দোলন চলমান ইরানে। অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে ভয়াবহ সহিংস সরকার বিরোধী আন্দোলনে। সরকারি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান অস্থিরতা রোধে সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার থেকে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইরান। প্রায় 2 সপ্তাহের মধ্যে কয়েক ডজন বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীর মৃত্যু নথিভুক্ত করেছে ইরানের এক মানবাধিকার সংস্থা। এদিকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পিছু হটবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। متعلق به کشور خودشون رو خراب کردن، مثلا فرض کنید فلان ساختمان دیواری رو خراب کردن برای که دل رئیس جمهور آمریکا خوش بیاد। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের মদতে আন্দোলন করছে এবং মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য ভাঙচুর করছে বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্পকে তার নিজের দেশের দিকে নজর দেওয়ার কথা বলেন খামেনি। انسان شریف روی کار آمده در مقابل کسانی که تخریبگرند جمهوری اسلامی کوتاه نخواهد آمد। এদিকে ট্রুথ সোশ্যাল পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে প্রস্তুত বলেও হুমকি দেন তিনি। ইরানে প্রাণহানির ঘটনায় জাতিসংঘ খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার সবার রয়েছে bole জানান তিনি। Continuing to follow the situation extremely closely, very disturbed by the loss of life that we've seen. As in my answer to Deji, people anywhere in the world have a right to demonstrate peacefully, and governments have a responsibility to protect that right and to ensure that that right is respected. নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ডাকে শুক্রবার রাতে ইরানের রাস্তায় নামে লাখো বিক্ষোভকারী। এর আগে রেজা পাহলভি দেশব্যাপী বিক্ষোভের প্রশংসা করেন এবং আরও ইরানিদের সমন্বিত বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। ফজলে রাব্বি খান, এখন, বিশ্ব। তীব্র বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের দাবানল। এখনো পর্যন্ত সন্ধান মেলেনি নিখোঁজ 3 বাসিন্দার। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভিক্টোরিয়ার উত্তরাঞ্চলের তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। পরিস্থিতির উন্নতি না হলে সেখানকার দাবানল নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স জানিয়েছে, ভিক্টোরিয়ার লংউড শহরের কাছে জ্বলতে থাকা দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 35,000 হেক্টর বনভূমি। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতবাড়িও। আর ওয়ালওয়ার দাবানল প্রায় 20,000 হেক্টর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। গেল 7 জানুয়ারি এই 2 অঞ্চলে দাবানলের সূত্রপাত হয়। 2019 সালের পর এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দাবানল পরিস্থিতি। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে 15 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে এসে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছিল আয়ারল্যান্ড। আর সেই দলকে নিয়ে এবার টি-20 বিশ্বকাপের মিশনে নামছে আইরিশরা। বিশ্বকাপে দলটির নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিং। বাংলাদেশ সফরের স্কোয়াডের সবাই দলে জায়গা ধরে রেখেছেন।
চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার রস অ্যাডায়ার। নবাগত বেন কালিজ ও টিম টেক্টরের জন্য এটি প্রথম টি20 বিশ্বকাপ। বি গ্রুপে আয়ারল্যান্ড তাদের অভিযান শুরু করবে 8 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আপিলে প্রার্থিতা ফিরে পেল জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। জাপার 4 প্রার্থীর মনোনয়ন বৈধ। দিনের কার্যতালিকায় 70টি আবেদন। দেশের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুলও। স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় শুটার সহ 3 আসামি গ্রেপ্তার, জানিয়েছে ডিবি। বাকিদের ধরতে চলছে অভিযান। বেনামি মোবাইল সিম দিয়ে প্রতারণা চক্রের ফাঁদে সর্বশান্ত অনেকেই। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সহ বিপণন ব্যবস্থায় কঠোরতার তাগিদ। এবং ইরানে চলমান সহিংসতায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে কড়া হুঁশিয়ারি খামেনির। নিহত বেড়ে 62। বিক্ষোভকারী হত্যাকাণ্ডে ফের হামলার হুমকি ট্রাম্পের। দর্শক, আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।